এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব এক অদ্ভুত একের সঙ্গে এক আরেক দেশের সঙ্গে আরেক দেশ সব মিলিয়ে বলা যেতে পারে একটা জটিল অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কীরকম জটিল অবস্থা? আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান এবং চীনের সম্পর্কগুলো যেন আস্তে আস্তে সুতোর মতো পাকতে যেমন শুরু করেছে, অন্যদিকে খুলতেও শুরু করেছে। চীনের সঙ্গে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল এবং চীনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে বললাম না যে সুতোগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং আরেকটা দিকে জট পাকাতে শুরু করেছে, সেই বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা যখন বাংলাদেশের ভালো হচ্ছে তখন আস্তে আস্তে চীনের সঙ্গে সম্পর্কটা আবার খারাপের দিকে যাচ্ছে। কেন না, আমেরিকার সঙ্গে আবার বাংলাদেশের একটা অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। এই সব কিছুর মধ্যে চীনের এবার এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে চীনের যে ইনভেস্টমেন্টগুলো ছিল বা যা বাণিজ্য ছিল এবার সেই সুতোতে টান ধরেছে। বাংলাদেশের অবস্থা তো একেবারে ভারে বা ভবানী, কিন্তু বাংলাদেশকে যদি এই মুহূর্তে শোধ করে দিতে বলা হয় যে চীন যা ইনভেস্ট করেছিল, তাহলে বাংলাদেশ কি করবে? আর চীনের এই যে ইনভেস্টমেন্ট শোধ করার যে বিষয়টা সামনে আসছে, সেটা কি চীনের একার বুদ্ধিতে, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক এই মুহূর্তে ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে সম্পর্কের জটিল রসায়নগুলো, যেটা শুরুতে একটু বলার চেষ্টা করছিলাম, আমি আপনার কাছ থেকে জানতে চাইব চীনের এই যে বুদ্ধিটা, এর পেছনে কি চীন একাই নাকি অন্য কেউ রয়েছে? দেখুন, চীনের একটা কি বলবো, একটা পদ্ধতি আছে কাজের পদ্ধতি হচ্ছে চীন ডিসিশন মেকিংটা হয়তো একাই করে, কিন্তু চীন পার্সপেক্টিভটা অনেকভাবে বিবেচনা করে একটা ডিসিশনে আসে। চীন কিন্তু চট করে একটা ডিসিশনে আসে না। চীন মানে খুব ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরিতে খেলে, সেখানে অনেকটা ভারতের মতো। এবং এখানে একটা জিনিস বলতে হবে, চীনের অনেক দিনের অনেক লং টার্ম একটা পার্সপেক্টিভে ইনভেস্টমেন্ট ছিল পাকিস্তানের ভিতরে অনেক দিন ধরে। এবার দেখুন, এখন কারো যদি ধার নেওয়ার স্বভাব থাকে, সে কোন কোন ব্যাংকের থেকে ধার নিয়েছে ভগবান জানে। এবার এই ধার দেনা করে সে তো সংসার সুখে শান্তিতে চলছিল। চীনও ভেবেছিল হালকা স্কোয়ার ফিটে কিনে নেবে পুরোটা পাকিস্তানকে। এবার ইকুয়েশনটা চেঞ্জ কী হলো, পাকিস্তান হঠাৎ করে নিজের চরিত্রটা চেঞ্জ করে কি করলো, সে হঠাৎ করে আমেরিকা কেন্দ্রিক ভাবনা চিন্তা শুরু করে দিল। আমেরিকা বাঁচাও এটা করতে শুরু করে দিল। এবং একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, তার আজকে যা জিডিপি সেটা আমাদের এখানকার কোনো একটা স্টেটের থেকেও নিচে। সুতরাং সে এখন চলে যাচ্ছে ডাইরেক্ট ওয়েস্টের কাছে হেল্পের জন্য। চীন তো করে আছে ইনভেস্টমেন্ট। চীন এখন ভাবছে তাহলে আমার ইনভেস্টমেন্টের ফিউচারটা কোথায়? ঠিক আছে, যদি সেটা না হয় চল টাকা ফেরত দে। ধার দিয়েছে, এবার ফেরত দিতে হবে। পয়েন্টটা হচ্ছে এই যে ফেরত দিতে হবে যে প্রসেসটা, সেই প্রসেসটা চীন ডিসিশনটা নিচ্ছে, কিন্তু যেটা আমি প্রথম লাইনে বললাম, চীন অনেক বিবেচনা করে ডিসিশন নেয়। এই বিবেচনাগুলো বিভিন্ন ওয়ার্ল্ড কনফারেন্সে হয়। তো এই বিবেচনাগুলো হতে পারে এসসিওতে হয়েছে, এই বিবেচনাগুলো হতে পারে এসসিওর পরবর্তীকালে হয়েছে, এই বিবেচনাগুলো হতে পারে ব্রিক্সে হয়েছে, এই বিবেচনাগুলো হতে পারে বিভিন্ন রকম বিআরআই মডেলে যে বিভিন্ন রকম। আমি একটা জিনিস জানবো যে চীনের এই চরিত্রটা সম্পর্কে আমরা অনেক আগেই দেখেছিলাম যে চীন প্রথমে সেতুটা বানিয়ে ফেলে, তারপরে ওঠার মইটা ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লোমেসি। একদম, এটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই রকম হয়েছিল এবং তারপরে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, শ্রীলঙ্কার সবটা ভেঙে পড়েছিল এবং কিছুটা নেপালের ক্ষেত্রে। এবারের প্যাটার্নটা কি আপনি একটু আলাদা বলছেন? মানে পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে চীন যেটা করছে, এটা কি প্যাটার্নটা একটু আলাদা নাকি একই? অ্যাকচুয়ালি প্যাটার্ন, উনাদের অ্যাপ্রোচ প্যাটার্নটা একই ছিল। পয়েন্টটা হচ্ছে শিফটিং থিওরি ঘটেছে। মানে পাকিস্তানকে ওরা ধরে নিয়েছিল একই রকমভাবে পেনিট্রেট করতে পারবে, কিন্তু পাকিস্তান হচ্ছে মানে ভিখিরিদের জেনারেল সেক্রেটারি। এবার ও সাড়ে সে আনা, ও এবার নিজেকে মনে করেছে যে এদিক থেকে তো যা নেওয়া নিয়ে নিয়েছি। তুমি যে কোনো জেনারেল ফ্রডুলেন্ট লোকজনকে দেখবে একই রকম হচ্ছে পাকিস্তানের। এটা কি চীন বুঝতে পারেনি? কারণ অপারেশন সিন্দুরের আগেও যেটা আমরা জেনেছিলাম বিভিন্ন সূত্র মারফত, যে স্যাটেলাইট ইমেজ দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল ভারতের কোথায় কোথায় কি কি রয়েছে সেই অবস্থানগুলো জানার জন্য। তারপরেই দেখা যাচ্ছে যে পাকিস্তানে যখন কেঁপে কেঁপে উঠলো আর কি কিরানা হিলস সংলগ্ন জায়গাগুলোতে, তারপরে তো আমেরিকার কাছে মানে চলে গেলেন আসিম মুনির, আমরা যেটা দেখেছিলাম। তারপর তিনি ডিনারে যাচ্ছেন, লাঞ্চে যাচ্ছেন, তখনই কি চীন বুঝতে পারলো যে আস্তে আস্তে পাকিস্তান সরছে? হ্যাঁ, কিরানা হিলস কেঁপে যাওয়ার পরে পাকিস্তান আমেরিকার কাছে গেছে না, আমেরিকা পাকিস্তানে ফিরে এসছে, সেটা আমরা এখনো শিওরলি বলতে পারবো না। মুনিরকে ইউএসএ তে আমার মনে যাতায়াত একটা লেগেছে আর কি। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে
চায়না যখন বুঝতে পারলো যে আমরা যাদের পিছনে এত পরিশ্রম করছি তাতে নেট রেজাল্ট কি, দেখো গোটা পৃথিবীর ডিপ্লোমেসি ব্যবসা কেন্দ্রিক। আমি বারবার বলছি এখানে রাজনীতি, কূটনীতি, মাসল গেম এগুলো সব আছে, কিন্তু মেন হচ্ছে ইকোনমিক যদি ফায়দা না তুলতে পারি তাহলে আমার বন্ধু বানিয়েও লাভ নেই, শত্রু বানিয়েও লাভ নেই। আমাকে ইকোনমিক ফায়দা তুলতে হবে। এই ইকোনমিক ফায়দা তোলার যে পরিধিটা, এটা পাকিস্তান কেন্দ্রিক করতে চাইলো এবং চীন পরবর্তীকালে চাইলো কি আমি বাংলাদেশে পেনিট্রেট করে দুজনকে মিলে আমি গোটা এশিয়ান ট্রেড রুটটাকে নিজের হাতে রাখবো। কিন্তু এই এশিয়ান ট্রেড রুটটাকে হাতে রাখার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা বিগড়ে গেল যখন আমেরিকান পেনিট্রেশন ঘটতে শুরু করলো। এবং এই উভয় পক্ষই আমেরিকার হাতে স্কোয়ার ফুটে বিক্রি করতে শুরু করলো তার দেশটাকে। চীনের অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে আছে, চীন দেখছে সেই ইনভেস্টমেন্টগুলো আস্তে আস্তে আমেরিকার তলানিতে যাচ্ছে। এইখানে চীন বুঝতে পারলো দ্য রিস্ক ফ্যাক্টর। তখন চীন তার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা শিফট করলো টুয়ার্ডস ইন্ডিয়া। এই চ্যালেঞ্জিং পজিশন থেকে ইন্ডিয়ার দিকে শিফট করা, নট জাস্ট এসসিও। আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না শুধুমাত্র এসসিওর জন্য এটা হয়েছে। ব্রিক্স এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিআরআই খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং যে ইকোনমিক ট্রেড লাইনটা করা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, যেটা দিল্লিতে হয়েছিল G20 সামিট, সেটা থেকেই কি সূত্রপাতটা হয়েছে? না, এটার সূত্রপাত হয়েছে অপারেশন সিন্দুরের পরবর্তীকাল থেকে। অপারেশন সিন্দুর হওয়ার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে পাকিস্তান যে ইমিডিয়েট ইকোনমিক লসটা ফেস করেছে, সেই ইমিডিয়েট ইকোনমিক লসটা ফেস করার পরে চীন এক্সপেক্ট করেছিল পাকিস্তান অনেকটা সাবমিশন মোডে যাবে টুয়ার্ডস দেম, বিকজ অপারেশন সিন্দুরেও কোনো না কোনো টেকনোলজিক্যালি বা কিছু একটা করে সাপোর্টটা তো দিয়েছে, যেটা আপনি এক্ষুনি বললেন। তো সেইখানে ও কিন্তু যায়নি। ও সেটা না করে যখন পুরো আমেরিকা নিজের স্ট্যান্ডটা নিতে শুরু করলো, তখন চায়না বুঝতে পারলো যে ভাই এদের তো কোনো ঠিক ঠিকানা নেই, আজকে এদিকে তো কাল ওদিকে। তো এই লোকটার উপরে আমি যদি বিশ্বাস করে এগোই, আমার ইকোনমি ঝাড় খাবে, আমার ইকোনমিক স্ট্র্যাটেজি ঝাড় খাবে, আমাদের ট্রেড রুট ঝাড় খাবে। সুতরাং এটা অল্টারনেটভাবে যদি কাউন্টার করতে হয়, আমাকে অল্টারনেট পাওয়ারকে সাপোর্ট করতে হবে। তো এশিয়ার অল্টারনেট পাওয়ার হিসাবে চীন অবভিয়াসলি ভারতবর্ষকেই গণ্য করে। তার জন্যই ভারতবর্ষের সাথে অ্যালাইনমেন্ট, তার জন্যই রাশিয়া, চায়না এবং ভারতবর্ষের আগাম অ্যালাইনমেন্টগুলো আরও স্ট্রঙ্গার হলো। যেখানে ব্রিক্স থেকে একটা টালমাটাল পরিস্থিতি দেখা দিচ্ছিল, সেই ব্রিক্স অনেক স্ট্রঙ্গারভাবে এলো। এবং আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে দিলাম, এই যে 26-এ যে ইন্ডিয়া প্রেসিডেন্সিতে ব্রিক্স হতে চলেছে, এটা উইল রিডিফাইন এশিয়াস অর্ডার অ্যাটলিস্ট। একদম একই কথা কি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য? কারণ ব্রহ্মপুত্রের ওপর যে ব্রিজটা, সেখানেও তো চীনের একটা ইনভেস্টমেন্ট ছিল বাংলাদেশের ভেতরে। তো সেইখানে কি বাংলাদেশের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য? একটা সিরিয়াস আলোচনার মধ্যে আবার বাংলাদেশ